হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে সকালে একটা বড় ভিডিও দিয়েছি আর রাত্রিরে এই ভিডিওটা করছি। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ে গেল। ঈশ্বরের সাথে রিলেটেড, ঐশ্বরিক, এবং জয়ী অবশ্যই এর মধ্যে আছে। আর সেটা আর একটা আলোচনা করব, যেটা আমার খুব অত্যন্ত কাছের, আমার শ্রদ্ধার, আমি ভীষণ রেসপেক্ট করি তাকে, আমার দাদা ভাই। তোমরা সকলেই দেখেছো, সুকুমার দাদা ভাই আমাকে খুব স্নেহ করেন, খুব ভালো করে কমেন্ট করেন, আমাকে ভালোবাসেন, সব সময় আমাদের আগলে রাখেন, অনেক দূর থেকে আমাদের আগলে রাখেন। এবং সত্যিই আমার নিজের তো কোনো দাদা নেই, সুকুমার দাদা ভাই আমার নিজের দাদা ভাই। তো দাদা ভাইয়ের মনে একটা প্রশ্ন এসছে, আমি যে জয়ীকে স্নান করানো নিয়ে আমি দাদা ভাইকে লিখেছি, কিন্তু আমি ভিডিওটা এই কারণে করছি যে যদি তোমাদের মনেও কারুর হতেই পারে, স্বাভাবিক, যদি এরকম প্রশ্ন হয় তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো যে কিরকম করে আমি ওকে মানে স্নান করিয়েছি, বা করানো যায় কিনা, কুকুর জলকে ভয় পায় কিনা, এইসব নিয়ে ভিডিওটা করব। প্রথমেই যে ঘটনার কথাটা বলি, শুনতে থাকো পুরো ভিডিওটা। আমি তো রোজই আমার মেয়েকে নিয়ে ধরো স্কুলে যাই, প্রায় সপ্তাহে 5 দিন তো স্কুল যাই। তো সেখানে আমি ওই ফুলের দোকানে ক্রস করেই যাই, ফুলের দোকানের পরেই আমাদের স্কুল। তো ফুলের দোকানে গিয়ে আমি প্রায়, আর ফুলের দোকানটা হচ্ছে ঠিক শিব ঠাকুরের মন্দিরের উল্টো দিকে। তো মানে একটা সরু গলি, এদিকে শিব ঠাকুরের মন্দির, এদিকে ফুলের দোকান, আর এই তার আগে আমাদের স্কুল। তো আমি প্রতিদিন যাই। আমি না সব সময় দুর্জয়ের ভাইদের কথাই জিজ্ঞাসা করি যে ওরা এদিকে এলো কিনা, মাংসের দোকানে কি করছে, তারপর কখনো কখনো মাংসের দোকানে গিয়েও দেখে আসি। তো সেদিনকে আমার হঠাৎ কি মনে হলো, আমি গিয়ে শিব ঠাকুরের মন্দিরে প্রণাম করি। প্রণাম করার পর আমার হঠাৎ কি মনে হলো, আমি ওদেরকে বলে বসলাম যে হ্যাঁ গো, ওর মা কেমন আছে, ওর মাকে আমি দেখি না, একদমই দেখাই হয়নি ওর মায়ের সাথে, ওর মা কোথায় থাকে, কেমন দেখতে জানো? তখন ওই বোন আমাকে বলছে যে দিদি, ওর মা বোধহয় আর বাঁচবে না, ওর মার এরকম একটা হয়েছে, মাংসপিণ্ডটা বেরিয়ে গেছে, আমরা এখানে ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বলেছে ক্যান্সার হয়েছে। তো আমি বলছি দেখি ভিডিওটা দেখাও। তখন ভিডিওটা দেখলাম, দেখে তো আমার মানে প্রচণ্ড মন খারাপ। আমি দেখেইছো তোমরা, আমি ভিডিও দিয়েছি, ছটফট করছি যে কিভাবে কি করব, ওকে কিভাবে আমি সুস্থ করব। তো যাই হোক, সেদিনই দেখো কিরকম, আমি শিব ঠাকুরের মন্দিরে গেলাম, পুজো করলাম, এবং সঙ্গে সঙ্গে আমার হঠাৎ মনে হলো, আমি হঠাৎ জয়ীর মার কথাটা জিজ্ঞাসা করলাম, আদ্যার মায়ের কথাটা। তো আমার পরে মনে হচ্ছে যে এটা আমাকে দিয়ে ভগবানই করিয়েছে, ভগবানই আমাকে দিয়ে জিজ্ঞাসা করিয়েছে, এবং ভগবানই আমাকে দিয়ে জানতে পাঠিয়েছে যে ওর মায়ের তোমাকে প্রয়োজন, তুই যা, মানে ভোলে বাবা বলছে তুই যা। এবং ওখানে কিন্তু আমার বজু ভাইও আছে ওই মন্দিরে, বজু ভাই আর ভোলে বাবা বলছে যে তুমি যাও, গিয়ে ওকে রেস্কিউ করো। এবং তারপরে একটা ঘটনা বলি, তারপর তো মাঝের ঘটনা তোমরা সবাই জানো, ওকে আমি কিভাবে নিয়ে গেছি, রেস্কিউ করেছি, কিভাবে কি করেছি, সমস্তটা তোমাদেরকে আমি শেয়ার করেছি। এবার বলি কালকে ওর আসার কথা। তো কালকে তো যথারীতি মেয়ের এক্সাম ছিল, আমি মেয়েকে আনতে গেছি। আর কালকে তো জয়ী এসছে আমার বাড়ির সামনেই, জয়ীকে আমি গাড়ি থেকে নামিয়েছি, যেখান থেকে তুলেছিলাম গাড়িতে ওখানে তো নামাইনি, কিন্তু আমি তো স্কুলে গেছি। তো স্কুলে যাওয়ার কিছুক্ষণ আগে জয়ীর একটা হেয়ার ড্রায়ার কিনেছি। বজরংদের হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে গেছিল রিসেন্টলি, একটা হেয়ার ড্রায়ার কিনেছি, ছোট্ট মতো, খুব সুন্দর। তোমাদেরকে আমি দেখাচ্ছি ড্রায়ারটাই, দেখো দেখাচ্ছি, এই ড্রায়ারটা কিনেছি ওদের জন্য, বজরংদের জন্য। তো আগের ড্রায়ারটা আমার খুব বড় ছিল, এবার ওই ড্রায়ারটা না, আমার হাতে আর্থারাইটিস, তো আমি হাত বেশি নাড়াতে পারি না ভালো করে, বেশি মানে ভারী জিনিস না আমি সবসময় করতে পারি না, ওই জন্য আমার ছোটোর উপর কিনেছি, হেভেন্সের, এটা খুব সুন্দর। তো ড্রায়ার কিনেছি, তারপরে আরও কিছু জিনিস টুকটাক কিনলাম জয়ীর জন্য, কিনে টিনে জয়ীকে বরণ করলাম, যে সেই ট্রেটা কিনেছি, সমস্ত কিছু কিনে টিনে। আর যেটা ফুলের ট্রে দেখছো, ওটা আমি বিগ বাস্কেট থেকে আনিয়েছি। আর যেটাতে আমি হারটা রেখেছিলাম একটা সুন্দর তত্ত্বর মতো, ওইটা আমি ওখান থেকে কিনেছি। তো কিনে টিনে একটু আগে আমি পৌঁছেছি। তো আমি ওই ফুলের দোকানে বোনটার সাথে কথা বলছি একটু বসবো এখানে, বলছি হ্যাঁ দিদি তুমি বসবে, আবার জিজ্ঞাসা করছো। বসেছি, তখন উল্টো দিকে শিব মন্দিরে দুপুরবেলা পুরোহিত মশাই পুজো করছিলেন। ঠাকুর মশাই হঠাৎ ওইখানে একটু মিছরি প্রসাদ ছিল, আমাকে দিয়ে বললেন নিন প্রসাদ খান।
তো আমি বললাম যে আমি না একটু অবাক হয়ে গেলাম যে কোনোদিন তো আমি ঠাকুরের প্রসাদ এখানে পাইনি, এই মন্দিরে ভোলে বাবাকে এত ভালোবাসি, বজু ভাই আছে, কেন আমার দুর্গা মা আছে ওই মন্দিরে। তারপরে আমি একটা প্রসাদ খেলাম। তা বাড়িতে এসে বজরংদের বাবাকে বলছি, দেখো যে ওই যে ঠাকুর আমাকে পাঠিয়েছিল আমার কর্তব্যটা করতে, এবং সেই কর্তব্যটা যে আমি সাকসেসফুলি করেছি, বাচ্চাটাকে আমি যে সুস্থ করেছি, সেই জন্য ভগবান আমাকে খুশি হয়ে তার প্রসাদটুকুও আমাকে খাওয়ালো। মানে দেখো, তোমরা আমাকে ভালো মানুষ বলছো, কিন্তু আমি তোমাদেরকে বলছি আমি কেউ নই, আমি কিচ্ছু নই, আমি কোথাও ছিলাম না। আমি যা করেছি, যা করেছি আমাকে দিয়ে করিয়েছেন একজন, সে হচ্ছে ঈশ্বর। সে ভোলে বাবাই বলো, সে বজরংবলীই বলো, সে আমার গনুই বলো, আমার গুরুদেবী বলো, যেই বলো না কেন, বা মা কালী, দুর্গা মা, বড় মাম্মাম, যার কথাই বলো না কেন, প্রত্যেক ভগবানের একত্রে নামই তো ঈশ্বর। সেই ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছে, আমি আলাদা করে কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট এখনো আমি আড্ডার জন্য যা করে যাচ্ছি সবটা আমাকে ঈশ্বর করাচ্ছে। কারণ আমরা যারা পশুপ্রেমী, বলবো না, আমরা যারা অবলা প্রাণকে সন্তানের মতো দেখি, তাদেরকে আমি মনে করি, আমি একটা লেখাও লিখেছিলাম এবং সেই লেখাটা আমি বহুদিন আগে কমিউনিটিতে পোস্ট করেছি, আমরা হচ্ছি ঈশ্বরের পাঠানো অবলাদের দাসী। তো যেখানে আমাদের এই পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছেন অবলাদের দাসী করে, সেখানে আমরা ওদের জন্য কাজ করতে বাধ্য। তো এই হলো প্রথমটা। এবার সেকেন্ডলি বলি, আমি কালকে দুর্জয় বলছি, আদ্যাকে রেস্কিউ করে এনে ওই খাঁচা করে নিয়ে এসেছি। আর খাঁচাটা না প্রচণ্ড ভারী ছিল, আর খাঁচার মধ্যে দিয়ে ড্রাইভার দাদা একটা স্টিলের বেশ ভারী রড, নাহলে খাঁচাটাকে ধরা যেত না, সে রডটাও ভারী, একটা দিক ড্রাইভার দাদা ধরেছে, একটা দিক আমি ধরেছি। ধরে এবার আমি তো সামনের দিকে ছিলাম, তার এরকম ভাবে হাতটাকে মুড়িয়ে আমি নিয়ে আসছি। আর আমার তো প্রচন্ড ব্যথা হয়েছে সারা শরীরে, কালকে সারা রাত যন্ত্রণা হয়েছে। দিয়ে তারপরে আমার নার্ভের প্রবলেমও আছে। দিয়ে তারপরে আমি যেটা করেছি, আমার বাড়িতে এলে তোমরা কেউ দেখতে পাবে, সোহিনী এসেছিল, সোহিনী জানে, আমাদের ডাইনিংয়ের ওপেন কিচেন ডাইনিং, আর ডাইনিংয়ের ঠিক গায়ে আমাদের ডাইনিংয়ের সাথে আমাদের টয়লেটটা অ্যাটাচড, কারণ 3 তলায় যেভাবে করা হয়েছে ওইভাবেই করা হয়েছিল। আমার ডাইনিংটা দরজা দিয়ে ঢুকেই আমি ফার্স্ট ওকে গিয়ে বাথরুমে নামিয়েছি। 1 তলায় খাঁচা থেকে বার করেছি, 3 তলা অবধি আমার মেয়ে ওকে কোলে করে নিয়ে এসছে, আমি তো উঠতে পারবো না, 3 তলা অবধি কোলে করে নিয়ে তারপরে ফার্স্ট ওকে বাথরুমে নামানো হয়েছে। আমি একটা ওই এরকম ওদের রাবারের পাওয়া যায় গা ঘষার ভালো করে, সেটাও আমি কিনে এনেছি কালকে। ওটাতে আমি টেক শ্যাম্পু দিয়ে ভালো করে ওর গায়ে জল দিয়ে মাখিয়ে আমি ভালো করে রাব করে করে ওর গাটা ভালো করে পরিষ্কার করেছি। পোকা কোথাও ছিল না, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন সব করে দিয়েছিল। কিন্তু তবুও যে গাড়িতে ও এসছে, যে খাঁচার মধ্যে করে এসছে, সেখানে তো অন্য পেশেন্টও যায়, সেক্ষেত্রে আমার কর্তব্য ওর ওকে সেফ রাখার জন্য এবং আমার বাকি বাচ্চাদের সেফ রাখার জন্য আমাকে একবার ওকে পরিষ্কার করেই তারপরে আমাকে ঘরের ভেতরে ওকে নিতে হতো। এটা কিন্তু আমি দুর্জয়কেও করেছি, দুর্জয়কে প্রথম দিন এনেই আমি চান করিয়েছি, দুর্জয়ও খুব গ্ল্যাডলি নিয়েছে। এবার আমি বলি যে জয়ীর কথা। জয়ী, বিশ্বাস করো, আমি স্বয়ং বজরংবলীর নাম নিয়ে বলছি, ও এত ভালো মেয়ে, ও একটা ট্যাঁটও আওয়াজ অবধি করেনি। ওকে স্নান করানো হয়েছে, গা মোছানো হয়েছে, ওকে হাফ ড্রায়ার দিয়ে শুকিয়েছি ওই ঘরে দাঁড়িয়ে, ডাইনিংয়ে দাঁড়িয়ে। তারপর আমার মেয়ের ঘরে নিয়ে এসে, ভেতরে ঘরে নিয়ে এসে আমি আবার ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়েছি, কারণ আমি একবারে তো একসাথে অনেকক্ষণ তো ড্রায়ারটা দিতে পারছি না, আমারও তো হাতে ব্যথা। দিয়ে শুকিয়ে টুকিয়ে তারপর বরণ করা থেকে শুরু করে যে ভিডিওগুলো তোমরা দেখেছো, সেগুলো আমি তারপর করেছি। এবার একটা কথা বলি, কালকে আমি ওকে বিকেলের দিকে চান করিয়েছি। আমাকে ওর গাটা শুকানো কিন্তু ইম্পর্টেন্ট ছিল সব থেকে বেশি, কারণ আমি বিকেলের দিকে চান করিয়েছি, তাও 4:30, তখন ও যখন 4টের সময় ঢুকেছে 4:30 হবে তখন। তাহলে আমার তখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, ওকে যেহেতু আমি চান করিয়েছি, ওকে আমাকে শুকোনোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। দিয়ে আমি তাড়াতাড়ি চিকেন গরম স্যুপ একটু বসিয়ে, চিকেন একটা লেগ পিস, একটুখানি ভেজিটেবল দিয়ে, সেই ভিডিওটা আমার করা আছে, আমি তোমাদেরকে না হয় পরে দেব।
কিন্তু স্নানের ভিডিওটা সেই সময় আমার পক্ষে করা হয়নি, কারণ আমি সবে ঢুকেছি। সেই সময় ওকে নিয়ে আমি মানে ওর যেহেতু অপারেশন হয়েছে, আমাকে সেইভাবে স্নান করাতে হচ্ছে। আমি তো বুঝতে পারছি না কোথায় স্টিচ আছে বা কিছু আছে কিনা, আমি তো বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে যদি জ্বালা করে, সেরকম বুঝে বুঝে জায়গাগুলোকে ভালো করে দিয়ে দিয়ে আমাকে স্নান করাতে হয়েছে। এবার কথা হচ্ছে যে দাদা ভাইয়ের একটা প্রশ্ন আছে যে দাদা ভাই তুমি বলছো যে ওরা জলকে ভয় পায়, তোমাকে একবারও বাধা দিল না? ওরা একদমই আমাকে ও বাধা দেয়নি দাদা ভাই, মানে সত্যিই ও বাধা দেয়নি। এবং কেন বাধা দেয়নি আরও একটা কথা বলছি, ও কিন্তু আমাকে, আমার বরকে, আমার মেয়েকে ও কিন্তু একেবারের জন্য অবিশ্বাস করছে না। কারণ কালকে ওর বাবার সাথে যে ভিডিওটা দেখেছো, ওর বাবা অফিস থেকে ঢুকেই ওকে ওরকম করে আদর করেছে। ওর বাবাকে তো দেখেইনি আগে কোনোদিন, তাও বাবাকে দেখে লেজ নাড়াচ্ছে। মানে বাবাকে ওর এত ভালোবেসে ফেলেছে। ওরাও ভালোবাসা বোঝে। এবার ও কেন স্নান করতে দিতে বাধা দেয়নি জানো? সেদিনকে দেখো যে ওকে তো আমি সেদিনকে খুব সামনে থেকে দেখেছি যে ওর মাংসপিণ্ডটা যেরম ভাবে বেরিয়েছিল, তাতে ম্যাগটস হয়ে গেছিল, এত কষ্টে ঢুকছিল বেচারি। সেইটা থেকে ওকে যখন রাস্তায় ও শুয়েছিল, সেখান থেকে তুলে যখন ওকে আমি রেস্কিউ করতে পাঠিয়েছি এবং ওকে আমি কিছু কথা বলছিলাম যে এবার অনেক আঙ্কেল আন্টি ভালো, আঙ্কেল আন্টির সাথে তোমার দেখা হবে, তারা তোমাকে সুস্থ করে দেবে, তারপর তুমি যেদিন ফিরবে আমি দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। ও কিন্তু সেই সময়তেও লেজ নাড়ছিল আমার কথাগুলো শুনে। এবং ওদের তো মারাত্মক সেন্স, মারাত্মক বুদ্ধি। ও না বুঝতে পেরেছিল যে এই মানুষটা আমাকে কোনো ভালো কিছুর জন্য পাঠাচ্ছে এবং আমাকে রেস্কিউ করার জন্য, আমাকে সুস্থ করার জন্য পাঠাচ্ছে। যার জন্য খাঁচার মধ্যে চুপচাপ ঢুকে গেল। সেই যে ছেলেটিকে আমি বলেছিলাম যে তোমাকে আমি 500 টাকা দেবো, তুমি ওকে একটু গাড়ি অবধি তুলে দিও, ওকেও তো ও দেখেনি কোনো দিন। কিন্তু যেভাবে ও খাঁচার মধ্যে যখন করছিল, ও কিন্তু কোনো ট্যাঁট ও আওয়াজ কিচ্ছু করেনি, সুন্দরভাবে গাড়িতে বসে গেছে। গাড়ির ড্রাইভার দাদাকেও কিছু বিরক্ত করেনি, আবার গাড়িতে করে সুন্দর করে এসছে। তো ওদের মারাত্মক সেন্স। ওর কিন্তু আমার প্রতি বিশ্বাসটা প্রথম দিন থেকেই জন্মে গেছিল। যেদিনকে আমি ওকে রেস্কিউ করতে গেছিলাম, সেদিন থেকেই ওর আমার প্রতি বিশ্বাসটা জন্মে গিয়েছিল। সেই জন্য ও আমাকে স্নান করানো কেন, এবং আমরা যে ওষুধ খাওয়াচ্ছি সিরিঞ্জ করে সোজা এরকম মুখটা ধরছি, খাইয়ে দিচ্ছি। অন্য ডগিকে আমার কিন্তু করতে গেলে ভয় লাগবে। আমার জয়ীকে ভয় লাগেনি এবং আমার ঘন্টুকেও ভয় লাগে না, কিন্তু অন্য ডগিকে করতে গেলে আমার ভয় লাগবে। এবার 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 বলি যে কেন ভয় লাগবে। ধরো অন্য একটা ডগি অসুস্থ হলো, তাকে আমার ভয় লাগছে ওষুধ খাওয়াতে। তাকে আমি কিভাবে তাহলে বোঝাবো? আমাকে তো তাকে ওষুধটা খাওয়াতে হবে, নাহলে সে সুস্থ হবে না। তাকে আমি কিভাবে বোঝাবো? তার কিছু প্রসেস আছে। এটা কিন্তু আমি তোমাদের সকলকে বলছি, তোমরা এটা শিখে রাখো। যেমন প্রথমে আমি বলি, কালকে যখন জয়ী আসে, আমি জানি জয়ীর আমার প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে, সব আছে, আমি পুরো জানি। কিন্তু তবু যখন স্নান করানোর সময় আমি ফার্স্টে জয়ীর নাকে এরকমভাবে হাতটা দিলাম, জয়ীর গালটাতে একটু হাত বোলালাম, মাথাটাতে হাত বোলালাম, তারপরে গলার কাছটা এরকম এরকম করে দিলাম। জয়ী বুঝলো যে এই জিনিসগুলো, এই যেগুলো করলাম, এগুলো ওদের ভালোবাসার জিনিস। আর এই টাচগুলো, আমরা যেমন মানুষকে ব্যাড টাচ গুড টাচ শেখাই, ওরা এই টাচগুলো বোঝে যে কোন মানুষটা অন্তর থেকে এই টাচগুলো করছে আর কোন মানুষটা ওর ক্ষতি করার জন্য এই টাচগুলো করছে। একটা মানুষ এইরকম করে কিন্তু ওর ক্ষতি করতেও নিয়ে যেতে পারে, কিন্তু ওরা কিন্তু খুব ভালো করে বোঝে। তো আমি অন্য একটা ডগিকে যদি ওষুধ খাওয়াতে যাই, আমাকে ফার্স্টে এরকম করেই ওর মনে আমাকে জায়গা করতে হবে, তারপর কাজটা আমাকে ওকে করতে হবে। তো আর একটা কথা হচ্ছে, ঠিক এইভাবেই আমরা কিন্তু কালকে জয়ীকে স্নান করিয়েছি দাদা ভাই। আর এই জন্যেই বললাম, কারণ আমি যদি ওকে স্নান না করাই, আমি কখনোই ভিডিওতে বলতাম না যে স্নান করাইনি। তো স্বাভাবিক, তোমার এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক, তোমার মনে প্রশ্ন আসাটাও স্বাভাবিক। কিন্তু তোমাকে একটা কথা বলি, কুকুর কিন্তু জল দেখে ভয় পায় না। আমি যতটুকু জানি বিড়াল জল দেখে মারাত্মক ভয় পায়। মানে আমার মাদলকে স্নান করাতে আমি মাদলকে স্নান করাতেই পারি না। যখন আমাদের টমেটো ছিল, মানে মাদলের যে মামা টমেটো যখন বেঁচে ছিল, টমেটো যখন ওই ছাদের কার্নিশ থেকে পড়ে গেল না, টমেটোর গায়ে তো পোকাতে ভর্তি, তখন টমেটোকে স্নান করাচ্ছে ওর বাবা। টমেটো কিছুতেই স্নান করাতে দেবে না, সে কোনোভাবে স্নান করিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে টুকিয়ে, বোধহয় আমি এখানে দিয়েও ছিলাম ভিডিওটা। সেই ভিডিওটা পেছন দিকে হয়তো স্ক্রল করলে পাবে, আমি চ্যানেলে দিয়েছি না আমার এফবিতে দিয়েছি, আমার ঠিক খেয়াল নেই।
তো টমেটোকে মানে সে যে কিভাবে আমাদের স্নান করাতে ছিল, বিড়াল মারাত্মক জলকে ভয় পায়, কিন্তু ডগিদের সেই সমস্যাটা হয় না। ডগিরা না মানুষকে বারে বারে, একটা জিনিস জানো তো, ডগিরা মানুষকে বারে বারে বিশ্বাস করে বলে ওরা ঠকে যায়। কিন্তু মানে বললাম না যে ওরা ভাবে মানুষ বোধহয় খুব ভালো, কিন্তু মানুষের মধ্যেও যে নিকৃষ্ট মনোভাব আছে সেটা ওরা বুঝতে পারে না, এইটুকুই। আর আমি সেদিনকে ওকে অত ভালো করে যত্ন করে নিয়ে গিয়েছিলাম। তারপর যখন ভাবছিলাম ও সুস্থ হয়ে রাস্তায় ফিরবে, তখন কিন্তু সব থেকে বেশি চিন্তা আমার মারাত্মক হয়েছে, আমার ফ্যামিলির মধ্যেও বেশি চিন্তা আমার হয়েছে। আমি রাতের পর রাত ভালো করে ঘুমাতে পারিনি। আমার হাজবেন্ড তখন বললো যে একদম তুমি চিন্তা করো না, তুমি ওকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসো, তারপর পরবর্তী ব্যাপারটা দেখা যাবে। এবার বজরং ভাইদের সাথে ওর খুব ভালো ভাব হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে ও যেটা করছে, বজরং ভাইদের চাটছে, সব কিছু করছে, কিন্তু একটা অধিকার বোধ ওর জন্মে গেছে। কি মানে ও বজরং ভাইরা একটু কাছে এলে, ধরো আমার কাছে উঠতে চাইছে, ও তখন ঘ করে দিচ্ছে। যেমন দুর্জয় আমার কোল ছাড়া ওঠে না, দুর্জয় আমার কোলে আসতে গেলে ছেলেকেও কিন্তু ঘ করছে, মানে ও সারাক্ষণই আমার সাথে লেগে লেগে থাকতে চাইছে। সেইগুলো একদমই চলে যাবে ওর, আর 3-4 দিন চলে গেলে ওর আস্তে আস্তে এখানে হ্যাবিচুয়েটেড হতে 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 ওর চলে যাবে। কারণ দেখো, দুর্জয়কে আমি একদম ছোট থেকেই আমার বাড়িতে এনে রেখেছি। দুর্জয় কিন্তু রাস্তায় খুব কম দিন কাটিয়েছে, রাস্তার কি জিনিস সেটা কিন্তু দুর্জয় অতটা বোঝেনি, কিন্তু জয়ী তো অনেকটা দিন রাস্তায় কাটিয়েছে, তাই জয়ীর এখানে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। বজরংদের সাথে, আমাদের সাথে কিন্তু আমাদেরকে ভালোভাবে ভরসা করে নিয়েছে, ভালোভাবে ভালোবেসে ফেলেছে, আমাদের সাথে জয়ীর কোনো সমস্যাই নেই, জয়ী ভীষণ গ্ল্যাডলি আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এইটুকুই আমার বলার ছিল। আর দাদা ভাইয়ের করা প্রশ্নটা অতি মানে বাস্তব একটা প্রশ্ন, এটা আমিও দাদা ভাইয়ের জায়গায় থাকলে করতাম যদি আমার মনে হতো। কিন্তু দাদা ভাই সত্যি বলছি, জানো তো, ডগি কিন্তু জলে ভয় পায় না, বিড়াল জলে ভয় পায়। আর তোমাদেরও প্রত্যেকে বলছি, তোমাদেরও যদি মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা থেকে শুনে নিও। আর একটু ওদের একটু ভালোবেসে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে ওরা বুঝতে পারে, যদি তোমার মন সৎ হয় তাহলে ওরা বুঝতে পারে। আর একটা কথা, আমি কিন্তু সবসময় চাই যে ওরা সমস্ত সময় ভালো থাকুক, আনন্দে থাকুক, সুস্থ থাকুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওরা যেন সকলে সুস্থ থাকে, ভালো থাকে। আর তোমরাও ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।